ভাই আজ থেকে 154 থেকে শুরু হয়েছে। আচ্ছা, কেন থেকে শুরু হচ্ছে? লতিফ ভাই, লতিফ ভাই শুনতে পাচ্ছেন? কোর্ট কাছারি কিরম চলছে আপনার? আমরা আর 1টা মিনিট পরে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এর মধ্যে ওই যে ফারজানা আপু একটা প্রশ্ন করেছিল, মিসকেস কাকে বলে, সেটার উত্তর দিই। আচ্ছা, মিসকেস কাকে বলে কেউ বলতে পারবেন? বলুন তো দেখি। এটা হইতেছে দেওয়ানি মামলা। আর কেউ? একজনের নামে যদি রেজিস্ট্রেশন থাকে তখন এই মিসকেস করে জায়গা কাটায় উঠানো যায়। আচ্ছা, আর কেউ? ভাই ওই যে নামজারি যদি সংশোধন করা লাগে এমন কিছু, যদি একজনের যদি মনোজনের নামে হয়ে যায় এটা। লতিফ ভাই বলবেন? লতিফ ভাই কি শুনতে পাচ্ছেন? লতিফ ভাই যেহেতু ক্রিমিনাল প্র্যাকটিস করে, সেহেতু আশা করতেছি ভাই বলতে পারবে। আচ্ছা দেখেন, আমি জি বলছি। স্যার। হ্যাঁ লতিফ ভাই বলেন তো, মিসকেস কাকে বলে? স্যার মিসকেস হলো যায় আপনার ওই কোন নামজারি খতিয়ানের আদেশের বা জজ কোর্টের কোনো আদেশের মধ্যে যদি খারিজ মিসকেস জাস্ট নামজারি খতিয়ান খুলতে হয়, তখন ওই ক্ষেত্রে একটা মিসকেস জারি মামলা করতে হয়, রুজু করতে হয়। আচ্ছা, আর ফৌজদারিতে? ফৌজদারিতে হলো কোনো আপনার আদেশের বিরুদ্ধে যখন কেসটা এখন রিভিশন হয়, আবার অনেক ক্ষেত্রে মিসকেস হয় জামিনের জন্য। হ্যাঁ, দেওয়ানি মিসকেস দুইভাবে হয়। ফৌজদারিতে আছে, দেওয়ানিতে আছে। এখন নিম্ন আদালতের কোনো আদেশের বিরুদ্ধে আপনার আপনি রিভিশন করতে পারেন অথবা জামিন মিসকেস চাওয়ার করতে ভিতরে পারেন। মিসকেস করতে হয়। বিশেষ করে যেমন ধরেন, জি। এখন শিলা হচ্ছে আপনার একটা আমলযোগ্য অপরাধ করেছে, সে ভিতরে আছে, মানে জেলের ভিতরে আছে। আপনি নিম্ন আদালতে জামিন ধরলেন, জামিন ধরার পরে আপনার জামিনটা নিম্ন আদালত কী করলো, নামঞ্জুর করলো। নামঞ্জুর করার ক্ষেত্রে পরে আমরা এই 10 কোটি আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? দায়রা জজের নিকট অথবা মহানগর দায়রা জজের নিকট আপনি মিসকেস করতে পারবেন। এটাকে বলা হচ্ছে সিআর মিস। আমি এই যে স্যার দুইটা ফাইল করছি, একটা হলো 40 পিস দিয়া বা একটা হলো 10 পিস দিয়া। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কি দেয়, জামিন টামিন দেয়? 40 পিসটা দিবে না, 1 মাস হলে দিত, কিন্তু আমাদের এটা আমাদের হাইকোর্টে যাবো তো এই জন্য এখন রিজেক্ট করেছি আজকে। ও আচ্ছা আচ্ছা। হাইকোর্ট ভ্যাকেশনে করে হাইকোর্ট তো ভ্যাকেশন আমাদের চলতেছে, ভ্যাকেশনের মধ্যে তো আসলে দিবে না। না দিবে স্যার। ওই যে আমি ম্যাডামের কথা বলছিলাম, বলে যে এফিডেভিট করি, তারপরে আগামী সপ্তাহ এটা ওই তবদিল করি, এটা শুনাই দিই।
আপনার আমাদের হাইকোর্টের তো ডেট স্যার পাইতে আমার পাইতে মামলা আমি বলি শোনেন, আপনার হাইকোর্টের ডেট পাইতে পাইতে আপনি ওই দায়রা জজের কাছ থেকে আপনি জামিন নিয়ে নিতে পারবেন। আর ওই যে নোয়াখালী তো আমি মামলা পাঠাই শ্যামন্তী ম্যাডাম, ওই যে বিচারপতি খসরু সাহেবের ওয়াইফ ও আচ্ছা আচ্ছা। শ্যামন্তী ম্যাডামে হইলো যে সাবেক মানব বিচারপতি রব সাহেবের মেয়ে, ও উনি আচ্ছা, আচ্ছা। মামলাগুলো বেশিরভাগ। আর সিভিল করে ফোন অজিত বাবু, ও আচ্ছা। এগুলো আমি নোয়াখালী থেকে আমি পাঠিয়ে। যাক মাশাল্লাহ। এখন আপনাদের যে যে শেয়ার মিসকেস ছিল এটা তো বুঝতে পারলেন, এটা আমাদের যদিও আলোচ্য বিষয় না, মেন আলোচ্য বিষয় না। দেখেন আমরা তার পরবর্তীতে চলে যাব। একশো 60 ধারাতে বলতেছে পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলব। মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপযুক্ত মনে করলে কি করতে পারেন, উক্ত মামলার বিষয়ে যে ব্যক্তির জানা আছে তাকে হাজির করার জন্য লিখিত আদেশ জারি করতে পারবেন। এক্ষেত্রে উক্ত ব্যক্তির হাজির হওয়ার হতে বাধ্য এবং পুলিশ অফিসার বল প্রয়োগ করতে পারবেন না। মানে হাজির হওয়ার জন্য মানে সমন টাইপের কি কোনো লিখিত একটা আদেশ দিতে পারবেন, কিন্তু এই পুলিশ অফিসার কি করতে পারবে না, জোরপূর্বকভাবে তাকে কোর্টে হাজির করতে পারবেন না। এটা হচ্ছে আপনার 160 ধারাতে। আর পুলিশ অফিসার কর্তৃক জবানবন্দি গ্রহণ, আমরা জানি যে জবানবন্দি কত ধরনের হয়, দুইভাবে হয়। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক আর একটা পুলিশ অফিসার কর্তৃক। যখন ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে তখন পুলিশ অফিসার কি করতে পারবে, জবানবন্দি নিতে পারবে। সেটা হচ্ছে আপনার 161 ধারাতে। দেখেন পুলিশের তলব অনুসারে হাজিরকৃত সাক্ষী, এই যে আপনার 160 ধারাতে পুলিশের তলব করলো না, এই তলব অনুসারে আপনার 161 ধারার যে পুলিশ কি করতে পারবেন, জবানবন্দি গ্রহণ করতে পারবেন। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে পুলিশ অফিসার আপনার জবানবন্দি গ্রহণ করতে পারে কি না, এটা লিখিত প্রশ্ন, তখন আপনার কি করবেন, 161 ধারা উল্লেখ করবেন, উল্লেখ করে বলবেন যে পুলিশ অফিসার আপনার জবানবন্দি গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আপনার সকল যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে সাক্ষী বাধ্য থাকবে। তবে যে প্রশ্নের উত্তর দিলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবে বা বাজেয়াপ্তির দিকে যাবে, সেই প্রশ্নের উত্তর কি করবে না, দিবে না। এখন আমরা এই যে আপনার 132 ধারা, সাক্ষ্য আইনের 132 ধারাতে আমরা কি বলেছিলাম, যে অপরাধে কোনো ব্যক্তি আপনার, যে সাক্ষীতে কোনো অপরাধে আপনার দণ্ডিত হয় বা অভিযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই অপরাধীর আপনার একটা প্রিভিলেজ দেওয়া আছে যে সে সেই ধরনের বক্তব্য দিতে বাধ্য নয়। সেই একই বিষয়ে আপনার বলা হচ্ছে কততে, 161 ধারাতে। দেখেন সাক্ষীর সাক্ষ্য পুলিশ অফিসার লিখিতভাবে গ্রহণ করবেন এবং তাতে পুলিশ অফিসার স্বাক্ষর করবেন। এবং এই যে আপনার 161 ধারা অনুযায়ী পুলিশ অফিসার যে জবানবন্দি নেবেন, এই জবানবন্দিতে সাক্ষীর কোনো স্বাক্ষর থাকার প্রয়োজন নাই, শুধু পুলিশ কি করবেন, স্বাক্ষর করবেন। এখন পুলিশ আপনার এই যে 161 ধারা অনুযায়ী 161 এর অধীনে যদি কোনো জবানবন্দি নেয়, সেটা আপনার লিখিতও নিতে পারে এবং মৌখিকও নিতে পারেন। তাহলে দেখেন 160 ধারাতে তলব করতেছে পুলিশ, 161 ধারাতে ম্যাজিস্ট্রেট পুলিশ কি করতেছে, জবানবন্দি নিচ্ছে, এবং 162 ধারা অনুযায়ী পুলিশ এটা কি করবেন, সেটা ব্যবহার করবেন। পুলিশ অফিসার কর্তৃক লিখিত সাক্ষ্যের ব্যবহার 161 ধারা অনুযায়ী আপনার কি লিপিবদ্ধ করার পরে সেই সাক্ষ্য তদন্ত অনুসন্ধান বিচারিক কার্যক্রমে ব্যবহার করা যাবে না। আমরা জানি পুলিশের নিকট কোনো জবানবন্দি কি করা যাবে না, অনুসন্ধান এবং বিচারিক এবং তদন্তমূলক কাজে ব্যবহার করা যায় না, বা পুলিশের নিকট কোনো জবানবন্দি ব্যবহার করে। তাহলে এই ক্ষেত্রে আপনার এই যে পুলিশ অফিসার যে জবানবন্দি নিল, সেটা কোন কাজে ব্যবহার হবে, আসামির আবেদনের প্রেক্ষাপটে আদালত পুলিশ কর্তৃক সাক্ষীর লিপিবদ্ধকৃত জবানবন্দির একটি কপি আসামিকে দিতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে আপনার ধরেন এই যে পুলিশ অফিসার যে আপনার জবানবন্দি নিলেন, আপনার তাহলে ব্যবহার করবেন কোন জায়গা, ব্যবহার করবেন আপনার সাক্ষ্য আইনের 145 ধারা আছে না,
সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন, সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী ব্যবহার করতে পারবেন, সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। সাক্ষ্য আইনের 27 ধারাতে কী ছিল, যে আসামির কোনো বক্তব্য অনুযায়ী যদি কোনো আলামত উদ্ধার হয় তাহলে সেটা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। আবার 32-এর 1-এ কী ছিল, ডাইং ডিক্লারেশন, মানে যে ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় তার যে বক্তব্য, সেই বক্তব্য কার কাছে দিতে পারবেন, পুলিশের কাছে দিতে পারবেন, ডক্টরের কাছে দিতে পারবেন, সাধারণ যে কোনো ব্যক্তির কাছে দিতে পারবেন, ম্যাজিস্ট্রেটের কাছে দিতে পারবেন, চোরের কাছে দিতে পারবেন, ডাকাতির কাছেও দিতে পারবেন। ঠিক আছে, 32-এর 1 ধারার 32-এর উপধারা 1-এ কী করতে পারবেন, এই যে আপনার জবানবন্দি দিতে পারবেন যে কোনো ব্যক্তির কাছে। তারপরে চলে যান, এই যে 163 ধারাতে বলতেছে কোনো সাক্ষীকে কী করা যাবে না, প্রলোভন দেওয়ানো যাবে না। প্রলোভন দেওয়া যাবে না, মানে কোনো লোভ দেখানো যাবে না। পুলিশ অফিসার তার সাক্ষীকে প্ররোচনা, হুমকি, ভীতি এবং প্রতিশ্রুতি দিবেন না। মানে যে আপনার পুলিশ অফিসার ডাকে নিয়ে যে ভয় ভীতি দেখায় না, এইগুলো পুলিশ কি করতে পারবে না, দেখাইতে পারবে না। এখানে আমি আরেকটু যাই, যে দেখেন সিআর মামলা, মানে এত সময় তো আমরা জিআর মামলা পড়লাম, এবার আমরা সিআর মামলার প্রাথমিক একটু বক্তব্য শুনবো, একটু বলবো, তারপরে কি আমরা 200 ধারা যখন পড়াবো, তারপরে যখন আমরা 190 ধারা পড়াবো, তখন গিয়ে আমরা কি করব, আমরা এই সিআর মামলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন ধরেন সিআর মামলা বলতে কি বোঝায়, সিআর মামলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি যে কি করেন, কোনো লিখিত এবং মৌখিকভাবে কোনো মামলা দায়ের করেন। এখন আমরা দেখলাম যে সাধারণত থানাতে আমরা আমলযোগ্য অপরাধের মামলা দায়ের করে থাকি, আর আমল অযোগ্য যেগুলো সেগুলো পুলিশ কি করেন 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেয়। এখন ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা কোন ধরনের মামলা দায়ের করতে পারবেন, ম্যাজিস্ট্রেটের কাছে আপনারা আমলযোগ্য এবং আমল অযোগ্য সকল ধরনের মামলা আপনারা দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, ম্যাজিস্ট্রেটের অডেল ক্ষমতা আছে, ডিসক্রিশনারি পাওয়ার আছে। দেখেন যখন আপনি কোনো ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত এবং মৌখিক কোনো অভিযোগ নিয়ে যাবেন, অভিযোগ মানে কমপ্লেন্ট, তখন ম্যাজিস্ট্রেট আপনার 200 ধারাতে কি করবেন, জবানবন্দি গ্রহণ করবেন। এই যে যারা সাক্ষী আছে, যারা এবং আপনার অভিযোগ নিয়ে যাবেন, এদের জবানবন্দি গ্রহণ করা 200 ধারাতে ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক, ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক। এই যে আপনার জবানবন্দি গ্রহণ করবেন, জবানবন্দি গ্রহণ করার পরে যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় যে প্রকৃতপক্ষেই অপরাধটা সংঘটিত হয়েছে, এখানে আপনার মামলাটা আমলে নেওয়া প্রয়োজন, বিচার হওয়া প্রয়োজন, তখন কি করবেন, ম্যাজিস্ট্রেট আপনার 190-এর উপধারা 1-এর উপধারা কতে কি করবেন, সেই অপরাধটা কি আমলে নিবেন। এই যে এইভাবে যে মামলাটা দায়ের করা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, আপনার সিআর কেস, কমপ্লেন্ট রেজিস্টার্ড কেস। তাহলে আমরা একটা বললাম জিআর কেস আর একটা বললাম সিআর কেস। জিআর কেসটা হচ্ছে জেনারেল রেজিস্টার্ড আর সিআর কেসটা হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার্ড। এই সিআর কেসটা হচ্ছে আপনার 200 ধারাতে আপনার কি করবেন, বিচারকের কাছে দিবেন আপনি 200 ধারা অনুযায়ী, আর বিচারক আমলে গ্রহণ করবেন 190 ধারা অনুযায়ী। ঠিক আছে, একটু বুঝতে পেরেছেন? দেখেন আমি 200 ধারা থেকে শুরু করি, 200 ধারা থেকে আর 190 এই পর্যন্ত আমি আজকে আপনাদের পড়াবো। তারপরে গিয়ে আমি তদন্তের যে বিষয় আছে বিস্তারিত, এই বিষয়টা আমি পরবর্তী ক্লাসে পড়াবো। লতিফ ভাই বলেন। বিষয়টা হইতেছে কি, আমাদের আইনটা এরকম, বাস্তবে একরকম, প্র্যাকটিক্যাল তারপর খাতা কলম হইলো একরকম, মানে বইতে একরকম, বাস্তবে হইলো একরকম। এটাই আমরা সমস্যা বলি এখানে। হ্যাঁ, আমাদের প্রেক্ষাপটে আমরা অনেক বেশি আসলে সাফার করি,
এবং অনেক যেগুলো আসলে আমাদের আইন কানুনে নাই কিন্তু সেগুলো আমাদের প্রয়োগ করা লাগে। জি স্যার, এখানে যে আমরা সিএন মামলা 200 ফাইল করি, কোন কোর্টে কি আমরা সিএন মামলা 200 ফাইলিং এর ধারাটা তো উল্লেখ করি না, আবার ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে 190 ধারা উল্লেখ করে না। এই জন্য আমাদের দেশের মানুষের ধারা সম্বন্ধে, আইন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা কারো থাকে না। একটা নিচে দিছে, উনিও করছে, তো বাস্তবিক যেভাবে আমরা পড়তেছি মানে এটার লগে কোনো মিল নাই। এটাই স্যার সমস্যাটা ওই জায়গা। এইটাই কি বলা হয় জানেন ভাই লতিফ ভাই, যে প্র্যাকটিস হচ্ছে জি, বল। 90% আর আইন হচ্ছে 10%। প্র্যাকটিস হচ্ছে 90% আর আইন হচ্ছে 10%। স্যার আমাদের এই জন্য বার কাউন্সিল পরীক্ষা ফেল করার একমাত্র এটাই, আর অন্য কিছু না স্যার, আমি মনে করি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনার সঠিকভাবে যদি আইনটাকে অ্যাপ্লাই করা হয়, সঠিকভাবে যদি করা হয় কোর্ট কাছে, তাহলে তো কোর্ট কাছে থেকে আপনার আইন শিক্ষা হয়ে যাবে। তাহলে আইন এমনি শিখে হয়ে যাবে, তাহলে আর কোনো বাস্তবিক হ্যাঁ। তার জীবনে কোনো সমস্যা হবে না। জি জি জি। এখন এগুলোর দিকে যারা আইন বিশেষজ্ঞ এরা একটু নজর দেওয়া উচিত, যে এগুলো যে কোনো একজন আইনজীবী হলে তাকে একটা 1 বছর 6 মাস একটা প্রশিক্ষণ করা উচিত, যে আপনি কোর্টে গেলে এভাবে প্র্যাকটিস করবেন, এভাবে এটা হবে, এভাবে এটা হবে। হ্যাঁ হ্যাঁ। এখন ওই ধরনের আমাদের কোনো আসলে বাস্তবতা কিছু নাই, না থাকার কারণে যে আমরা সবাই পরীক্ষা দিয়ে একরকম আর বাস্তবে কাজ করতেছি একরকম। এই স্যার যে আমার লতিফ ভাই, কথাটা আমি যখন অ্যাডভোকেট হয়েছি তখন আমাদের কাছ থেকে শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্য বার কাউন্সিল আপনার 1200 করে টাকা নিয়েছে। এখন পর্যন্ত আমাদের কিন্তু কোনো প্রশিক্ষণ দেয়নি। এখন পর্যন্ত কোনো আমি প্রশিক্ষণ স্যার দেয়নি। আমাদের দেশে আইনের কোনো সঠিক চর্চা নাই, মূল্যায়ন নেই, হ্যাঁ এটাই হ্যাঁ। স্যার, আর অন্য কিছু না। আমি এই যে আমার ভাই আজকে একজন আছে তো, লতিফ ভাই আমি বলি শোনেন, আজকে আমি একটা মামলার নথি উঠানোর জন্য বলে আসলাম। মামলাটা 2017 সালে রায় হয়েছে, পরে হাইকোর্টে আপনার স্টে করে 26 লাখ টাকার চেকের মামলা, তা ওইটা আপনার হাইকোর্টে পরবর্তীতে নিম্ন আদালতের রায় আপনার বহাল রাখছে। দেখুন এই মামলার নথি উঠানোর জন্য এখন ভালো একটা মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে আসা লাগলো। এখন এগুলো তো আপনার কোর্ট কাছারি তো বোঝেনি, এগুলো আপনার টোটাল আউট অফ বুকস আসলে এগুলো মেনটেন করতে হয়। যাক আমরা ওদিকে না যাই, যেহেতু আমাদের সময় কম আছে, আমরা একটু পড়ালেখায় ফিরে আসি। লতিফ ভাই ইনশাল্লাহ কোনো একদিন একসাথে চা খাবো আর গল্প করব অনেক, তখন বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে? দেখেন এই যে শেয়ার মামলাগুলো 200 ধারা অনুযায়ী কি করবেন, ম্যাজিস্ট্রেট আপনার গ্রহণ করবেন। গ্রহণ করার পরে আমলে নেবেন আপনার 190 ধারা অনুযায়ী। এই আপনার 190 আমি যখন যাব তখন আরেকটু বিস্তারিত ভেঙে বলবো। এখন ধরেন নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আপনার কি করেন, ফরিয়াদি এবং সাক্ষী, মানে ধরুন শিলা আপনার কোর্টে গেছে মামলা দায়ের করার জন্য, শিলা তো একা যাবে না, তার পরিবারের লোক যাবেন বা তার এলাকার লোক যাবেন, তাদেরকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যখন এই ব্যক্তিগুলো থাকবে তখন ম্যাজিস্ট্রেট কি করবেন, এই শিলাকে তার কাছ থেকে তার বক্তব্য শুনবেন, তার জবানবন্দি গ্রহণ করবেন এবং অন্যান্য যে সাক্ষী আছে, সাক্ষী বলতে যারা তার সাথে যাবেন তাদের কাছ থেকেও এই ঘটনার সততা নিরূপণ করবেন, তাদের বক্তব্য শুনবেন। শোনার পরে এই বক্তব্য শোনা বা জবানবন্দি গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক। এখন যদি আপনাদের পরীক্ষাতে আসে যে আপনার এই 200 ধারাতে কার আপনার জবানবন্দি গ্রহণ করবেন, শুধু আপনার অভিযোগকারী নাকি আপনার সাক্ষী, এখানে কিন্তু অভিযোগকারী এবং সাক্ষীর কথা বলা আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অভিযোগকারী এবং সাক্ষী উভয়ের জবানবন্দি গ্রহণ করা বিচারকের জন্য বাধ্যতামূলক। তারপরে দেখেন এই যে ফরিয়াদিকে পরীক্ষা করার পর ম্যাজিস্ট্রেট আপনার কি করবেন, জবানবন্দি গ্রহণ করতে 3টা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করবেন না। আমরা প্রাথমিকভাবে পাইলাম যে ফরিয়াদিকে এবং সাক্ষীকে জবানবন্দি গ্রহণ করা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক, কিন্তু 3টা ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না। দেখেন যদি অভিযোগকারী লিখিতভাবে অভিযোগ দায়ের করে, যদি লিখিতভাবে যদি আপনার অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে আপনার ফরিয়াদিকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। যদি মৌখিকভাবে করে সেক্ষেত্রে কি করতে হবে, এই ফরিয়াদিকে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক। তারপর দেখেন আদালত বা সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে সংঘটিত কোনো অপরাধের জন্য লিখিতভাবে নালিশ করেন, তাহলে কি আদালত নিজে এবং সরকারি কোনো কর্মচারী যদি মামলা করতে যান
তাহলে সেই ক্ষেত্রে কি জবানবন্দি গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। আবার ধরেন যদি ম্যাজিস্ট্রেটের নিকট 192 ধারার অধীন কোনো অপরাধ স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে যদি পূর্বেই ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করা হয়ে থাকে, যেমন ধরেন আমরা জানি না যে এক ম্যাজিস্ট্রেট থেকে আরেক ম্যাজিস্ট্রেটের কাছে আপনার মামলা স্থানান্তরিত হয়। এখন ধরেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 3, এই 3 নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোর্ট আপনার কি করছে, একটা মামলা গ্রহণ করছে, ধরেন শিলার মামলাটা গ্রহণ করছে, গ্রহণ করে 4 মাস আপনার এই 3 নম্বর কোর্টে MM 3 নম্বর কোর্টে আপনার মামলাটা বিচারাধীন ছিল। এই 3 নম্বর কোর্ট থেকে পরবর্তীতে মামলাটা 7 নম্বর কোর্টে ট্রান্সফার করে দিল। এখন যখন 3 নম্বর কোর্টে মামলাটা ছিল তখন কি করেছে, এই 3 নম্বর কোর্ট জবানবন্দি গ্রহণ করেছিল। এখন পরবর্তী যখন 7 নম্বর কোর্টে গেল তখন আর এই 7 নম্বর কোর্টের আবার পুনরায় জবানবন্দি গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা 3টা ক্ষেত্র পেলাম যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার কোনো প্রয়োজন নাই ম্যাজিস্ট্রেটের জন্য। 1 নম্বরটা হচ্ছে অভিযোগকারী যদি লিখিতভাবে অভিযোগ দায়ের করে, 2 নম্বরটা হচ্ছে আদালত বা আপনার সরকারি কর্মচারী যদি কোনো অভিযোগ দায়ের করে, 3 নম্বরটা পূর্বেই যদি বিচারক আপনার জবানবন্দি গ্রহণ করে থাকে। রুকসানা আপু বলেন। রুকসানা আপু বলেন। না স্যার, বলে রাখো স্যার। আচ্ছা দেখেন, এই যে আপনার কমপ্লেন রেজিস্টার যেটা, এটাতে স্বাক্ষর করবেন কে কে? ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন, ফরিয়াদি স্বাক্ষর করবেন, সাক্ষী স্বাক্ষর করবেন। এই 3 জন ব্যক্তি আপনার কি করবেন, এই কমপ্লেন রেজিস্টার বা সিআর মামলাতে স্বাক্ষর করবেন। আমরা পাইলাম যে এজাহারে স্বাক্ষর করবেন শুধুমাত্র অভিযোগকারী, এফআইআরে স্বাক্ষর করবেন পুলিশ কর্মকর্তা আর এজাহারকারী বা আপনার অভিযোগদাতা বা সংবাদদাতা। আর কমপ্লেন রেজিস্টার্ড সিআর মামলাতে স্বাক্ষর করবেন কে? ম্যাজিস্ট্রেট, তারপর আপনার অভিযোগকারী বা ফরিয়াদি এবং সাক্ষী। 3 নম্বর ব্যক্তি কী করবেন, স্বাক্ষর করবেন। আর যে জবানবন্দি থাকবেন, যে জবানবন্দি নেবেন সেটাতে আপনার কি করবেন, ফরিয়াদি এবং সাক্ষীর কি করবেন, জবানবন্দি নেবেন। জবানবন্দি কার কার নেবেন, ফরিয়াদি এবং সাক্ষীর। এখানে কিন্তু শুধুমাত্র অভিযোগকারীর সাক্ষ্য আপনার জবানবন্দি নিবে না, এখানে সাক্ষী জবানবন্দিও নিবে। এখানে কিন্তু আপনার আমি যখন প্রশ্ন করব তখন কিন্তু আমি ক্রিটিক্যাল প্রশ্ন এইসব জায়গা থেকে করব, যে আপনার এফআইআর সিগনেচার করবে কে, এজাহারে সিগনেচার করবেন কে, সিআর মামলাতে কে কে স্বাক্ষর করবেন, কার কার জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, এখান থেকে কিন্তু আমি ক্রিটিক্যাল প্রশ্ন করব। সুতরাং আপনাদের যদি বুঝতে হয় এবং পরীক্ষাতে ভালো করতে হয় তাহলে কি করতে হবে, এই প্রশ্নগুলো ভালো করে ধরতে হবে। আপনারা যখন একটা মামলার বা একটা প্রশ্নের ডিপে যাবেন তখন কিন্তু আপনারা সহজ প্রশ্নগুলোর উত্তর পারার পরেই ডিপে যাইতে পারবেন। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনারা যখন ডিপে যাচ্ছেন তখন কিন্তু এই সহজ প্রশ্নগুলো যখন আপনার পরবর্তী পরীক্ষাতে আসবে তখন কিন্তু আপনারা ইজিলি উত্তর করতে পারবেন। সুতরাং যে কোনো একটা প্রশ্নের ডিপে যাইতে হবে। আমি যে সেন্সে প্রশ্ন করি সেই সেন্সটা আপনাদের বুঝতে হবে। এবং বার কাউন্সিল যদি ক্রিটিক্যাল প্রশ্ন করে তাহলে কিন্তু এইভাবেই প্রশ্ন করবে। সুতরাং আমার প্রশ্নে আপনারা যতটা ভালো করার চেষ্টা করবেন এবং যত ভালো করবেন মূল পরীক্ষাতে তত বেশি ভালো নাম্বার পাবেন। তারপরে দেখেন 201 ধারাতে যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করতে পারেন না সেক্ষেত্রে বিধান। ধরেন আপনি ম্যাজিস্ট্রেটের কাছে একটা মামলা দায়ের করতে গেলেন, এখন ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নাই, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার না, আপনি দায়রা জজের কাছে কি করলেন, আপনি এনআইএক্টের মামলা ফাইলিং করতে চলে গেছেন, এনআইএক্টের মামলা ফাইলিং করতে গেছেন দায়রা জজের কাছে। তাহলে কি হবে, আপনি পারিবারিক কোর্টের মামলা, গার্ডিয়ানশিপের মামলা আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যে দায়ের করতেছেন, বা আপনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতেছেন, বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতেছেন, তাহলে কি তার কি এখতিয়ার আছে, তার তো এখতিয়ার নাই, তখন কি হবে? দেখেন যদি অভিযোগটা লিখিত হয় তাহলে ম্যাজিস্ট্রেট কারণ লিপিবদ্ধ করবেন, উক্ত অভিযোগটি সহকারে আপনার অভিযোগকারীকে উপযুক্ত আদালতে কি করবেন, প্রেরণ করবেন। আর যদি অভিযোগটা আপনার লিখিত না হয়, অলিখিত বা মৌখিক হয়, তাহলে কি করবেন, অভিযোগটি আপনার উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ প্রদান করবেন। দেখেন এখানে কিন্তু 2টা বিষয় আছে, একটা হচ্ছে যদি লিখিত হয় তাহলে উপযুক্ত আদালতে ফেরত পাঠাবেন, অভিযোগকারী সহ ফেরত পাঠাবেন। আর যদি মৌখিক হয় বা অলিখিত হয় তাহলে উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ দিবেন। 2টা বিষয়ের মধ্যে বুঝতে পেরেছেন, একটা হলো ফেরত পাঠানো আর একটা হচ্ছে যাওয়ার নির্দেশ দেওয়া।
ফেরত যখন পাঠাবেন তখন যে ব্যক্তি অভিযোগ করেছে লিখিত তাকে সহ ফেরত পাঠাবেন উপযুক্ত আদালতে। আরেকটা হচ্ছে আপনার নির্দেশ প্রদান করবেন, যখন অলিখিত বা মৌখিক হবে তখন নির্দেশ প্রদান করবেন। এই যে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম যে পয়েন্টগুলো, আমি যে পয়েন্টগুলো ধরতেছি একদম এই পয়েন্ট থেকেই আপনাদের প্রশ্ন হবে। দেখেন, লিখিত হলে রিটার্ন করবেন বা ফেরত দিবেন, অলিখিত হলে নির্দেশ প্রদান করবেন। এইখান থেকে এই দুইটা প্রশ্নই আপনার পড়ার মতো। তারপরে আমি চলে যাব 202 ধারাতে। পরোয়ানা আসে স্থগিত, পরোয়ানা ইস্যু। পরোয়ানা কোন ধরনের পরোয়ানা হইতে পারে? সমন হইতে পারে, আপনার ওয়ারেন্ট হইতে পারে। এখন ধরেন যে পরোয়ানা ইস্যু স্থগিত বা অনুসন্ধানের নির্দেশ। 200 ধারার অধীন ফরিয়াদিকে পরীক্ষাপূর্বক কোনো সন্দেহ হলে ম্যাজিস্ট্রেট কী করবেন? পরোয়ানা ইস্যু বা সমন ইস্যু স্থগিত করবেন এবং অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিবেন। আমি প্রথমেই বললাম যে বিচারকের কাছে একটা মামলা আপনি দায়ের করলেন, বিচারক আপনার কি করতে পারে? যদি মনে হয়, বিচারকের যদি সত্য মনে হয়, যদি মনে হয় যে এই আসামি, এই অভিযোগকারী যে কথা বলতেছে বা যেই বক্তব্য দিচ্ছে এই বক্তব্যটা কি সঠিক এবং তার অধিকার খর্ব হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন? সরাসরি কি করবেন? ওয়ারেন্ট দিতে পারবেন, আবার সমন দিতে পারেন। আবার যদি বিচারকের যদি সন্দেহ হয় যে না, এই অভিযোগকারী হয়তো মিছে কথা করছে বা আপনার মিথ্যা মামলা করতে আসছে, তখন ম্যাজিস্ট্রেট কী করবেন? পুলিশকে কি করতে পারবেন? তদন্তের নির্দেশ দিতে পারবেন। তাহলে পয়েন্টটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ডিসক্রিশনারি পাওয়ার, যে সে তদন্ত দিবেন না সমন দিবেন না ওয়ারেন্ট দিবেন। এখন ম্যাজিস্ট্রেটের মুডের উপর, এখন যদি ম্যাজিস্ট্রেটকে আপনি কনভিন্স করতে পারেন যে বিজ্ঞ আদালত আমার অধিকার খর্ব হয়েছে, এর পুরোপুরি আপনার সততা আছে, যখন ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবে বা মনে করবে যে এখানে আর কোনো সন্দেহ নাই, তখন সরাসরি ওয়ারেন্ট দিবেন। বিশেষ করে যেমন ধরেন যৌতুকের মামলা, তারপরে আপনার এই নারী ও শিশু নির্যাতন আইনের 7 ধারা 9 ধারার মামলা, এইগুলো মামলাতে যদি ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় তখন কি করে? আপনার সরাসরি ওয়ারেন্ট দিয়ে দেয়। তাহলে দেখেন, যখন তদন্ত বা অনুসন্ধান দিবেন তখন এই তদন্ত অনুসন্ধান করতে পারবেন কে কে? আমরা জানি যে ইনকোয়ারি করে কে? ইনকোয়ারি করে ম্যাজিস্ট্রেট নিজে, বা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে অন্য কোনো ব্যক্তিকে ইনকোয়ারি করতে দেয়। আর তদন্ত করেন কে? ইনকোয়ারি সমান অনুসন্ধান, আর ইনভেস্টিগেশন সমান আপনার কি? তদন্ত। দুইটা জিনিস আপনারা আলাদা করে লিখে রাখবেন, কারণ অনেক সময় না আপনার এই পরীক্ষার হলে বসে না আপনার মাথায় কাজ করতে চায় না, তখন যদি এইভাবে পয়েন্ট আকারে লিখে রাখেন না ছোটো ছোটো করে, তখন কিন্তু দেখবেন এই ছোটো ছোটো বিষয় কিন্তু আপনার পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে। তাহলে দেখেন, অনুসন্ধান বা তদন্ত তো আপনার কে করতে পারে? ম্যাজিস্ট্রেট নিজে করতে পারে, তার অধ্যস্থন করে ম্যাজিস্ট্রেটকে দিয়ে অনুসন্ধান করাইতে পারে। আর তদন্ত করবেন কে? পুলিশ অফিসারকে তদন্ত করার নির্দেশ প্রদান করতে পারবেন। এখন এই তদন্ত কিন্তু কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট করবেন? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি করতে পারবেন? তদন্তের নির্দেশ দিতে পারবেন। তারপর দেখেন যে যখন পুলিশের কাছে আপনার তদন্তের জন্য কোনো কিছু পাঠায়, পুলিশ তখন দুইটা জিনিস দিতে পারে, একটা ফাইনাল রিপোর্ট, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, আর একটা হচ্ছে আপনার চার্জশিট দিতে পারেন। ফাইনাল রিপোর্ট আর চার্জশিট দিতে পারেন। যখন ফাইনাল রিপোর্ট দিবেন, ফাইনাল রিপোর্ট বলতে বোঝাচ্ছে আপনার যে এই অভিযোগের সততা পাওয়া যায় নাই, আর চার্জশিটটা হচ্ছে আপনার যখন দিবেন তখন হচ্ছে এইটার সততা আছে, আপনি এই মামলার চার্জ গঠন করতে পারেন। ঠিক আছে, মানে সততা যখন থাকবে তখন দিবে হলো চার্জশিট, আর যখন পুলিশ অফিসার তদন্ত করার পরে যখন দেখবে যে এটার কোনো সততা নাই তখন দিবেন ফাইনাল রিপোর্ট। এই ফাইনাল রিপোর্টের উপরে কি করতে পারবেন? আপনার ম্যাজিস্ট্রেট ওই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন। আর যে অব্যাহতি দিবেন
অব্যাহতি দিলে যে আপনার মামলা দায়ের করেছিল সে কি করতে পারবেন, পরবর্তীতে নারাজি পিটিশন দায়ের করতে পারবেন। আমি এটা আরেকটু বিস্তারিত পরবর্তী ক্লাসে বলবো, নারাজি পিটিশন, ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট এই বিষয়ে। তাহলে এই যে 202 ধারার ক্ষতে, 202 ধারার ক্ষতে এটা একটু আপনারা সেপারেট করে একটু লিখে রাখেন যে পুলিশ অফিসার যদি আপনার ফাইনাল রিপোর্ট দেয় তাহলে আসামি কীভাবে এই 202 এর ক্ষতে অব্যাহতি পাবে। তারপরে 203-এ চলে যান। 203-এ হচ্ছে নালিশ খারিজ। দেখেন নিম্নলিখিত কারণে ম্যাজিস্ট্রেট নালিশটা কী করতে পারেন, খারিজ করতে পারেন। কোন কোন কারণে? এখন 200 ধারাতে ম্যাজিস্ট্রেট আপনার ফরিয়াদিকে পরীক্ষাপূর্বক ম্যাজিস্ট্রেটের নিকট যদি অপরাধটি সংঘটিত হয়নি বলে যদি প্রতীয়মান হয়, তাহলে 203 ধারা অনুযায়ী মামলাটা কী করতে পারবেন, নালিশটা খারিজ করে দিতে পারবেন। তারপরে গিয়ে 202 ধারা অনুযায়ী আপনার যে তদন্তের যে নির্দেশ দিল, এই তদন্ত করার পরে যদি দেখা যেত সত্য বলে যদি মনে না হয়, এখন ম্যাজিস্ট্রেট নিজে তদন্ত করুক বা পুলিশের দিয়ে তদন্ত করাক, যাকে দিয়ে তদন্ত করাক, যদি সত্য বলে মনে না হয় তাহলে ম্যাজিস্ট্রেটকে কী করতে পারবেন, এই মামলাটা খারিজ করে দিতে পারবেন। তাহলে আপনার এই যে খারিজের যে বিধানটা আছে, আমরা পাইলাম যে 202-এর ক্ষতে পাইলাম অব্যাহতি, আর 203-এ পাইলাম খারিজ, মামলা খারিজ। মামলা খারিজ করবেন কখন, বিচারক যদি সন্তুষ্ট না হয়, তদন্ত করে যদি আপনার দেখা যায় যে সত্যতা নাই, তাহলে কি করতে পারেন, মামলাটা খারিজ করে দিতে পারবেন। এখন আমি আপনাদের বলেছিলাম যে ফৌজদারি কার্যবিধির কয়েকটা ধারাতে শুধু আপিলের বিধান আছে, আর বাকি সকল ক্ষেত্রে প্রতিকার হচ্ছে রিভিশন। এখন আপনারা মনে রাখবেন কোনগুলো, শুধুমাত্র যে যে ক্ষেত্রে আপিলের বিধান আছে এইগুলো শুধু মনে রাখবেন, একদম ঝাড়া মুখস্থ করবেন। আর বাকি যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় আপনি কি করবেন, রিভিশন করবেন। এখন আপিলের বিধান আছে খুব কয়েকটা ধারাতে, আর বাকি সকল ধারাগুলো আছে রিভিশন। এখন আপনার এই রিভিশন কোন কোন জায়গায় আছে এগুলো মুখস্থ করার দরকার নাই, তাহলে আপনি মুখস্থ করবেন কয়টা, আপিল কোন কোন জায়গা আছে। তাহলে আপিলের কথা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে অন্যান্য যে ধারাগুলো আছে প্রত্যেকটার প্রতিকার হচ্ছে কি, রিভিশন করা। তাহলে আপনাদের মুখস্থ করা সহজ হয়ে গেল না? দেখবেন যে পুরো বই মুখস্থ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আপনার মামলা যদি খারিজ করে দেয়, তাহলে আপনি কি করতে পারবেন, রিভিশন করতে পারবেন, আপিল করতে পারবেন না। দেখেন যে ক্ষেত্রে বিচারক আপনার সমন দেয় সেক্ষেত্রে আপনারা সমন কেস বলতে পারেন বা সমন কেস বলবেন, আর যে ক্ষেত্রে আপনার ওয়ারেন্ট কেস হয় বা ওয়ারেন্ট কেস বলতে আপনার কি বোঝায়, ওয়ারেন্ট এবং সমন উভয়ই যখন দেয় তখন সেটাকে আমরা কি বলবো, ওয়ারেন্ট কেস। তাহলে ওয়ারেন্ট কেসের মধ্যে কি আছে, সমন আছে এবং ওয়ারেন্ট আছে, আর সমন কেসের মধ্যে শুধুমাত্র সমন আছে। ঠিক আছে, এগুলো আপনার ক্রিটিক্যাল প্রশ্ন, আপনার এইসব জায়গা থেকে ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে থাকে। সো আপনাদের ধরাই দিচ্ছি আমি, আপনারা সেভাবে ধরে ধরে পড়বেন। তারপর দেখেন 204 ধারাতে অপরাধ সংঘটিত হয়েছে মর্মে ফরিয়াদিকে পরীক্ষা এবং সাক্ষীকে পরীক্ষা করার ব্যতীত ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আপনার এই দ্বিতীয় তফসিল 4th কলাম অনুযায়ী আপনার সমন এবং প্রণাশা ইস্যু করতে পারেন। ম্যাজিস্ট্রেট যদি আপনার তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা ফরিয়াদিকে পরীক্ষা করুক বা না করুক, সে যদি মনে করে কি করতে পারে, আপনার পরোয়ানা ইস্যু করতে পারে। কোন ধরনের পরোয়ানা, সমন দিতে পারেন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। তারপর দেখেন এই যে আপনার 203 ধারা 204 ধারার অধীন মামলা খারিজ হলে নতুন করে অভিযোগ দায়ের করা যাবে। মানে আপনার এই যে আপনার 300 ধারা এবং 203 ধারা এবং 204 ধারার অধীন যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, তখন আপনি কি করতে পারবেন, নতুন করে আবার মামলা দায়ের করতে পারবেন। আর কি করতে পারবেন, আপনি রিভিশন দায়ের করতে পারবেন। তারপরে চলে যাব, দেখেন এই
203 ধারার অধীন যে খালাস দিবে, বুঝছেন, 203 ধারার অধীন যে খারিজ করবেন মামলা, সেটা খালাস বা আপনার অব্যাহতি বলে বিবেচিত হবে না। এখন এই যে আপনার 200 ধারা, 203 ধারা এবং 204-এর 3 উপধারাতে যদি কোনো মামলা আপনার খারিজের আদেশ দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে কি, নতুন করে মামলা দায়ের করতে পারবেন এবং রিভিশন দায়ের করতে পারবেন। এটা গেল আপনার এই যে 203 ধারা এবং 403 উপধারার অধীন। 204 উপধারা 3-এর আপনার যদি কোনো মামলা খারিজ করে দেয়, তাহলে সেক্ষেত্রে প্রতিকার কি, আপনি নতুন করে মামলা দায়ের করতে পারবেন আর রিভিশন দায়ের করতে পারবেন। রিভিশন মামলাতে যদি পুনরায় এই মামলাটা কি তদন্ত দিবে নাকি এই আমলে নিয়ে এটা এফআইআর করে? কোনটা ভাই, বুঝতে পারি নাই। বলতেছে যে রিভিশন মামলা খারিজ করছে, রিভিশন করছে আমাদের এক মামলা জি জি করার পর ওটা কি করছে, স্পেশাল কোর্টে শুনাই দিছে, তখন উনি এটা সরাসরি এফআইআর এর নির্দেশ দিছে। এখন এই এফআইআর এর নির্দেশের বিরুদ্ধে আমরা হাইকোর্ট গেছি, আর হাইকোর্ট বলল যে ওই বিচারকের মাথায় সমস্যা আছে, উনি তো এফআইআর দিতে পারে না, এটা আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে, আর হয়তোবা উনি পুনরায় তদন্ত দিতে পারে, হ্যাঁ। উনি এই মামলাটি এফআইআর আদেশ দিতে পারেন না, এই বলে আদেশটি ক্যান্সেল করে আদেশ দিবে আপনার ট্রায়াল কোর্ট। ট্রায়াল কোর্ট ওই যে তো আদালত উনি মামলা আমলে গ্রহণ রিভিশন করবেন, কোর্ট সরাসরি এফআইআর দিবে। যে মামলা আমলে গ্রহণ করবেন যে আদালত, সে আদালত কি করবেন, মামলাটা আমলে গ্রহণ করে এফআইআর ভুক্ত করার জন্য নির্দেশ দিতে পারবেন। এখন রিভিশন আদালত এটা করতে রিভিশন কোর্টে সরাসরি রিভিশন কোর্ট সরাসরি এফআইআর দিছে, রিভিশন কোর্ট সরাসরি এফআইআর দিছে, না না, আর ওই জন্য ওনাকে সরাসরি রিভিশন করা হয় কেন, রিভিশন করা হয় যে এই যে যে নিম্ন আদালতের বিচারক যে আপনার যে আদেশ দিয়েছেন, এই আদেশের মধ্যে আইনগত কোনো ভুল আছে কিনা, আইনগত কোনো ভুল আছে কিনা, ঠিক আছে, সেই হয়তো ক্ষেত্রে উনি আপনার- তদন্ত দিতে পারতো, তদন্ত দিতে পারতো, ওই ক্ষেত্রে উনি পুনরায় তদন্ত দিতে পারতো। হ্যাঁ কিন্তু এখন এই কারণে আপনার উনাকে নিয়ে হাইকোর্টে নিয়ে দাঁড় করে রেখেছে 2 ঘন্টা, যে আপনি এরকম আদেশ দিলেন কেন, এবং ওই যে লোকের বিরুদ্ধে আদেশটা দিচ্ছে ওই লোকটা অনেক হয়রানি করছে, অনেক হয়রানি করছে ওই লোক, মানে এফআইআর হয়ে গেছে, তো মামলা এফআইআর হয়ে গেছে, আর উনাকে পুলিশ ডিবি দিয়ে অনেক ধরার জন্য চেষ্টা করছে, ওই লোক বাড়ি ঘর পালায় বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় থাকি, হাইকোর্ট বদ্ধ ছিল, তারপরে যে উনি হাইকোর্ট যখন খুলছে, ঢাকা শহর হলে হলে থাকি, হাইকোর্ট খুলছে, তখন যখন আপনার এই 21 নাম্বার কোর্ট, ওই যে আপনার এই 21 নাম্বার কোর্টে ডবল বেঞ্চ বসে, তো ওই কোর্টে দিছে শুনানি করি, মানে সব হাসতেছে, উনি কয় যে কি কোন, উনি বুঝি এই অর্ডারটা দিল, এটা কি হাসর গন্ডগোল না, এটা কিভাবে উনি হ্যাঁ, এফআইআর তাই তো। অর্ডারটা দেন? এখতিয়ার না থাকলে পরে এগুলো অনেক সময় আপনার এই যে আপনার এই দণ্ডবিধির 77 ধারা অনুযায়ী বিচারকরা পার পেয়ে যায়, এই হলো বিষয়। যাক শোনেন, আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাবে, বুঝছেন, আমি আবার লিঙ্ক দিতে যাচ্ছি না, আবার এখানে ক্লাস রান করতে যাচ্ছি না, আমি পরবর্তী ক্লাস আগামী পরশু দিন নিব। আজকে রবিবার, মঙ্গলবারে ক্লাস নিব। আপনারা একদম, যেহেতু আমাদের মূল যে আলোচনা ছিল সেই আলোচনার অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, সুতরাং পরবর্তী ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই যুক্ত হবেন, ঠিক আছে।